আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা আখি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, পুলিশ সহ বেশ কয়েকজন আহত। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে পঞ্চম ধাপে ২৯ পৌরসভা ও ৪ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে হলে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের উপবৃত্তি ও অনুদান বিতরণকালে প্রধানমন্ত্রী। স্কুল কলেজ খোলার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। স্বাস্থ্যবিধি মেনেই চলছে প্রস্তুতি। দর্শক শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে রাস্তায় জড়ো হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিনা অনুমতিতে কর্মসূচি করায় বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার এবং ইসির অধীনে আর কোনো স্থানীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে লেখক মোস্তাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে ছাত্রদল সমাবেশ করতে আসলে বাধা দেয় পুলিশ। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ্য করে ছাত্রদল নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ বাধা দেয় এবং লাঠিপেটার পাশাপাশি টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় প্রেস ক্লাবের সামনের রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা এই সময় প্রেস ক্লাবের চত্বরে ঢুকে পড়লে পুলিশও তাদের পিছনে পিছনে প্রেস ক্লাব চত্বরে প্রবেশ করে। বিনা অনুমতিতে সমাবেশ করায় পুলিশ বাধা দিয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান। প্রত্যেককেই বলে দিই, যারা যেই করতে চান তাদেরকে অনুমতি না নিয়ে করতে পারবেন না। রাস্তা বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া ডাইভারশন দেওয়া হয়েছে, খুবই সমস্যা হয়েছে। আমরা চাই যে এই অংশের মানুষজন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানান বিএনপির মহাসচিব। ছাত্রদলের যে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ছিল, পুলিশ অতর্কিতে সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং শটগান ইউজ করে প্রায় শতাধিক ছাত্র নেতা এবং কর্মীকে আহত করেছে। এখন অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং এর মধ্যে কয়েকজন অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে আমরা খবর পেয়েছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ভয়াবহ পরিস্থিতিতে আগামীতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় সাধারণ আর ৪ উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখা গেছে চোখে পড়ার মতো, তবে দুই একটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ। পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে এবং ৪ উপজেলায় ব্যালটে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট পৌরসভা এবং পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে ঘিরে সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপস্থিত হন ভোটাররা। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৩ স্তরের নিরাপত্তার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স মিলিয়ে নিশ্চিত করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রংপুরের হারাগাছ পৌরসভায় উৎসবমুখর পরিবেশেই সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। সকালে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর দেখা গেছে প্রশাসনকে।
এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় ৮ নম্বর ওয়ার্ডে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল 10টার দিকে কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বিজিবি। জামালপুরের 3টি পৌরসভায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও জামালপুর পৌরসভার একটি কেন্দ্রে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে লাঠিচার্জ করে। এদিকে জামালপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। মাদারীপুর পৌরসভা নির্বাচনে বাড়তি নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি নির্বাচনী এলাকায় টহল দেয় বিজিবি। এদিকে বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বগুড়া সদর পৌরসভার নির্বাচন। ভোট কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। শান্তিপূর্ণভাবেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 8টা থেকে 48টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তৎপর দেখা গেছে প্রশাসনকে। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে সকাল থেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনের কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রেই প্রশাসনের কর্মীরা ছিলেন কড়া নজরদারিতে। এদিকে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায়ও ভোট গ্রহণ চলে শান্তিপূর্ণভাবে। শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটারদের উপস্থিতি। তবে অনেক কেন্দ্রেই বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। নূর মোহাম্মদ, মাই টিভি। উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি উল্লেখ করে শিক্ষা খাতে ব্যয় সরকারি বিনিয়োগ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জানাচ্ছেন রাকিব হাসান। 2020-21 অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 1,63,882 জন শিক্ষার্থীকে প্রদান করা হলো উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষা খাতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগেই টিকার আওতায় আনা হবে শিক্ষার সাথে জড়িতদের। কোভিডের কারণে, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমি জানি স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ। এটা একটা কষ্টকর ব্যাপার। তবে আমরা আশা করছি যে আগামী 30শে মার্চ আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সক্ষম হব। ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে। সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি এবং সেই টিকা সবাইকে দেওয়া হবে। এরই মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আর এই স্বীকৃতি ধরে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শিক্ষায় খরচটাকে আমরা খরচ মনে করি না, এটা আমরা একটা বিনিয়োগ মনে করি, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে স্বীকৃতি পেয়েছি সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্যই দরকার শিক্ষার প্রসার এবং উপযুক্ত দক্ষ কারিগর এবং নাগরিক। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই জানিয়ে কারিগরি শিক্ষার উপর জোর দেন সরকার প্রধান। আমি মনে করি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষা এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এটা শুধু দেশে না বিদেশেও। সরকারের পাশাপাশি শিক্ষা সহায়তায় বিত্তশীলদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমাদের যারা বিত্তশালী তারাও এগিয়ে আসবেন, তারাও ট্রাস্ট ফান্ডে অর্থ বরাদ্দ দেবেন, বা নিজ নিজ এলাকা বা নিজ নিজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনা করেছেন সেগুলির উন্নয়নে সবাই মনোযোগী হবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রান্তে উপজেলা পর্যায়ে করোনায় 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর স্কুল কলেজ খুলে দেওয়ার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। আবারও ক্লাস করতে মুখিয়ে তারা। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান অভিভাবকরা। স্কুল ও কলেজ কর্তৃপক্ষ বলছেন স্বাস্থ্যবিধি সহ সব ধরনের প্রস্তুতি নিয়েই শ্রেণীকক্ষ খুলবেন তারা। এস এম আরিফের রিপোর্ট। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 30শে মার্চ থেকে আমরা খুলবো, তবে আমরা প্রাক প্রাথমিককে আমরা এখন আনবো না। করোনায় 1 বছর 12 দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খুলবে আগামী 30 মার্চ। সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে ক্লাস করার আনন্দ বইছে সবার মনে। আমার কাছে ভালোই মনে হচ্ছে, কারণ বাসায় থাকা, বাসায় বসে পড়া, এটার থেকে ভালো এখানে কলেজে এসে পড়া। কোন স্বাস্থ্যবিধি মানার জন্য তো অবশ্যই থাকতে হবে, তো এটা আমার জন্য পজিটিভ মনে হয়েছে। কলেজে না আসলে পড়ালেখাটা তেমন হয় না। করোনায় শ্রেণীকক্ষ খোলার বিষয়ে অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমার কাছে অনেক ভালো লাগতেছে খোলাতে, কারণ মেয়েরা ঘরে থাকতে থাকতে অনেক সময় একটু অন্যরকম হয়ে যেতেছে। কলেজ খোলা থাকলে বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনাটা করে। ওনারা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে পারে তাহলে ইট উইল বি গুড ফর দ্য স্টুডেন্টস। এখন না খোলাই ভালো, এখন তো পুরোপুরি করোনাটা ভালো হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণাকে ইতিবাচকভাবে নিয়ে সব ধরনের প্রস্তুতি শুরুর কথা জানায় কর্তৃপক্ষ। 30 তারিখের মধ্যে যে নির্দেশনা দিয়েছেন আমরা সেটার সাথে একমত। অবশ্যই সরকার সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে এসেছেন, এবং আমি আমার প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে ওরা আমার শিক্ষার্থীরা কলেজে ঢুকতে পারবে, স্কুলে ঢুকতে পারবে, এবং ক্লাসরুমগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটাইজিং করা বা স্যানিটাইজার রাখা ওদের জন্য, গেটেও আমরা সেভাবে রাখবো। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর এতে শিক্ষার্থীদের মনো যে একটা বিষয় আছে সেটাও তারা অনেক ভালো থাকবে। ক্লাস শুরুর আগে সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান অধ্যক্ষ কামরুন নাহার। আমাদের কিন্তু সিলেবাস শেষ হয়ে গেছে, অনলাইন ক্লাসে শেষ হয়ে গেছে। তারপরে যে সংক্ষিপ্ত সিলেবাস সরকার আমাদেরকে নির্ধারিত করেছেন সেটার উপরে ক্লাস চলছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারে মাই টিভি অতীতের মতো ভবিষ্যতেও কোনো বাধা মানবে না বলে মন্তব্য করেছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। মাই টিভির দুদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি সারা দেশ থেকে ঝুঁকি নিয়ে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পাঠানোর জন্য সংবাদ প্রতিনিধিদের ধন্যবাদ জানান। দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিনে প্রতিনিধিদের সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পদচারণায় মুখরিত হয় রাজধানীর হাতিরঝিল মাই টিভির প্রধান কার্যালয়। ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বার্তা বিভাগের পরিচালক সহ মাই টিভি পরিবারের সকল পর্যায়ের কর্মীরা। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় উদ্বোধনী পর্ব। কলম যোদ্ধা বলবো, কিংবা সাংবাদিক বলবো, কিংবা সম্মুখ যোদ্ধা বলবো, আপনারা সাংবাদিক আমাদের জন্য, দেশের জনগণের জন্য যে ঝুঁকি নিয়ে জনপদের জন্য যে কাজ করে যাচ্ছেন, আমরা বেশ গর্বিত। আমাদের সঠিক তথ্যটা আপনারা আমাদেরকে সব সময় 24/7 দিয়ে যাচ্ছেন। আমাদের বিশ্বাস এই সম্মেলন থেকে প্রাপ্ত জ্ঞান আপনাদেরকে পেশাদারিত্বের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনারা কাজ করছেন সৈনিকের মতো, আপনারা আলো ছড়িয়ে দিচ্ছেন মাই টিভির দেশ থেকে দেশান্তর। তৃণমূলের সেই সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক। আপনারা এই করোনাকালীন অবস্থায় আপনারা যেই মাঠে ঘাটে যেই কষ্ট করে গিয়েছেন, আমি প্রতিদিন আর কিছু না দেখি, আমি নিউজটা খুব ভালোভাবে দেখি। মাই টিভি সবসময় গুরুত্ব দিয়ে থাকে অবহেলিত, নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষকে ক্যামেরায় ফুটে ওঠা সমাজের অবহেলিত মানুষের চিত্র। জীবনের ঝুঁকি নিয়েও গণমানুষের জন্য কাজ করায় অংশগ্রহণকারীদের সাধুবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.ম. আরেফিন সিদ্দিক। সকল সংবাদই তথ্য, যে কোনো সংবাদ, তার মধ্যে ইনফরমেশন আছে, সেটা তথ্য, কিন্তু সকল তথ্য
সংবাদ নয়। যে পেশায় আপনারা ঢুকেছেন, যে পেশার সঙ্গে আপনারা যুক্ত আছেন, সেজন্য আমার মনে হয় প্রতি মুহূর্তে আপনাদের সচেতন থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে অটুট থাকার নির্দেশনা দেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই সকল অভিযাত্রায় সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কর্মরত প্রতিনিধিরাই আমাদের সঙ্গী। উন্নয়নের অগ্রযাত্রার সঙ্গে অসঙ্গতি তথ্যচিত্র তুলে ধরেছি আমরা সবাই মিলে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা কখনোই পিছপা হয়ে যায়নি, আর কখনো যাবও না। নিজের জীবনকে বাজি রেখে আপনারা যে দায়িত্ব পালন করেছেন তাতে দেশ ও জাতির ইচ্ছা এবং উপকৃত হয়। এরপর থেকে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। দুদিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রদান করা হয় সম্মাননা স্মারক ও প্রশিক্ষণ সনদ। সম্মেলনটা শুরু হয়েছে, তাতে আমরা খুব আনন্দিত। সবাইকে একসাথে পাওয়ার জন্য মাই টিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। শিখতে পারছি সকলে, আমরা একটি মিলন মেলার মতো অনেকের সাথে পরিচিতি হচ্ছি। চেয়ারম্যান মহোদয় আমাদের গুরুত্ব উদ্যাপন করে তিনি আমাদের জন্য কি করণীয় সেই বক্তব্য তিনি দিয়েছেন, আমরা খুবই অভিভূত হয়েছি। সমাপনী বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। যে শক্তি হোক না কেন, যে অপশক্তি হোক না কেন, আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। হুমকি ধমকি আপনাদের এলাকায় যারা দিবেন অন্যায়ভাবে, সে যেই হোক, আমি আবারও উচ্চারণটা করছি, আইন আমাদের হাতে তুলে নেব না। এর বাইরে আপনাদেরকে আপনাদের নিউজ করার পরিপ্রেক্ষিতে বা সুষ্ঠু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য যদি কেউ আপনাদের হুমকি ধমকি দেয়, আমি তাকে ছাড়ব না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ইসলামী সহযোগী সংস্থা ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল ডুবেরা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সব সময় আছে ওআইসি। রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সাথে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐক্যমত গড়তে কাজ করছে সংস্থাটি। বিকেলে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল ডুবেরার নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন। নিষিদ্ধ সেক্স টয় ও যৌন উদ্দীপক পণ্য বিক্রয় চক্রের মূল হোতাসহ ৬ জনকে আটক করেছে সিআইডি। রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে সিআইডির সাইবার টিম তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য, যা বিকৃত যৌনাচারে ব্যবহার করা হতো। এসব পণ্য আমদানিতে C&F এজেন্টরা সহযোগিতা করে বলে জানিয়েছে সিআইডি। বিস্তারিত জানাচ্ছেন ড্যানি দ্রং। নিষিদ্ধ এসব সেক্স টয় সহ যৌন উদ্দীপক আরও বিভিন্ন পণ্য বিক্রির জন্য মেহেদী হাসানের চক্রটি প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ আরও বিভিন্ন অনলাইন মাধ্যম। চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের উৎসাহিত করত চক্রটি। তাদের তথ্য মতে 30 ঊর্ধ্ব এবং সিঙ্গেলদের মধ্যে বেশি আগ্রহ ছিল এসব পণ্যের প্রতি। রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে শনিবার চক্রের 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সেক্স টয় সহ যৌন উদ্দীপক বিভিন্ন পণ্য। এরই মধ্যে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এরা পরস্পর যোগ সাজেশে বিদেশ থেকে বৈধ পণ্য আমদানির আড়ালে আমদানি নিষিদ্ধ এই জাতীয় পণ্য বাংলাদেশে আমদানি করে এবং ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে উচ্চ মূল্যে এক শ্রেণীর ক্রেতাদের কাছে এগুলো বিক্রয় করছে। ওয়েবসাইটগুলো এত উদ্দীপক ওয়েবসাইট যে কেউ এখানে প্রলুব্ধ হতে পারেন, কিন্তু তারা মূলত টার্গেট করে 30 ঊর্ধ্ব একটি গ্রুপকে করেন এবং সিঙ্গেল যারা থাকেন এই জাতীয় গ্রুপকেই তারা মূলত টার্গেট করে থাকেন। সিআইডির সাইবার ইউনিটের অতিরিক্ত ডিআইজি জানান, এসব পণ্য বৈধ পথে আসার সুযোগ নেই। চক্রটিকে আমদানিতে সহযোগিতা করে অসাধু C&F এজেন্টরা। মূলত এই কাজটি করতে হলো আপনার বিভিন্ন C&F এজেন্টকে
নানাভাবে সে তার প্রতারণার জাল বিস্তার করে তাদেরকে কবজায় নিয়ে তাদের মাধ্যমে এগুলো করত। এবং তার জিজ্ঞাসাবাদে যেটুকু আমরা জেনেছি এবং কথা বলে যে সে প্রতি কেজি মালামালের জন্য 1300 থেকে 1900 টাকা পর্যন্ত অফার করত যে তাকে এনে দিতে, এবং কোনো সময় সে একজন C&F এজেন্টের উপর নির্ভর করতো না, এক এক সময় এক এক এজেন্টের মাধ্যমে সে এই কাজটি করত। রাজধানীতে মাস্টারমাইন্ড স্কুলের এক শিক্ষার্থী ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তে জানা যায় বিকৃত যৌনাচারে অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যুর কারণ। এরপর থেকে যৌন উদ্দীপক নিষিদ্ধ পণ্যের বিষয়ে জোর অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যত অর্জন সবকিছুর সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের সকল অর্জন হয়েছে। এখন আর বাংলাদেশ দরিদ্র দেশ নয় বলে জানান তিনি। আজ দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করছি, সেইখানে আরেকটি অর্জন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন আর বাংলাদেশ দরিদ্র দেশ নয়। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক পুলিশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নে এরই মধ্যে সেনাবাহিনী যে ক্যাম্প স্থাপন করেছিল তা ছেড়ে আসছে। এর আগে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আসামি শনাক্তে র্যাবের উদ্ভাবিত OIVS অ্যাপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে মৃত্যুঞ্জয়ী সাহসে মানুষের পাশে ডকুমেন্টারিরও উদ্বোধন করা হয়। দর্শক, এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, পুলিশসহ বেশ কয়েকজন আহত। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে পঞ্চম ধাপে 29 পৌরসভা ও 4 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে হলে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের উপবৃত্তি এবং অনুদান বিতরণকালে প্রধানমন্ত্রী। এবং স্কুল কলেজ খোলার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের, স্বাস্থ্যবিধি মেনেই চলছে প্রস্তুতি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।